হে সৃষ্টিকর্তা, আমার কি দুঃখ দুর্দশার দিন কখনো শেষ হবে না? এক এক দিন তো খিদের জ্বালায় নদীর পানি খেয়ে দিন কাটাতে হয়। এসব কথা বলে নাগিন অনেক কাঁদতে থাকে। আর তখন নাগিনের বাড়ির সামন দিয়ে কালু কাক উড়ে নদীতে যায় আর নদীতে ডুব দেয়। আর সেটা দেখে নাগিন একদম অবাক হয়ে যায়। আরে, এই পাখিটা কি না নদীতে ডুব দিল? আর পাখিটাকে তো আর দেখাই যাচ্ছে না। তবে কি পাখিটা মারা গেল? পাখিটা পাগল নাকি? এভাবে কি কেউ নদীতে ডুব দেয়? না, কে কিভাবে মরুক মরুক, সেটা দেখে আমি কি করব? আমি তো নিজে খিদের জ্বালায় মরছি। এসব কথা বলে নাগিন তার ঘরে চলে যায়। আর এভাবেই দিন কেটে যায়। আর পরের দিন নাগিন আবারও দেখতে পায় যে কালু কাক, টুনি এবং পায়রা তিনজনই নদীতে ডুব দিচ্ছে। আরে, এটা সেই কালকের পাখিটা না? ও আবার ফিরে এসেছে। আমি তো ভেবেছিলাম পাখিটা নদীতে ডুবে মরেই গেছে। তাহলে পাখিটা বাঁচলো কিভাবে? না, আজকে আমি এখানেই বসে থাকবো আর দেখবো এই নদীতে কি রহস্য আছে। আর নাগিন তার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে। আর কিছুক্ষণ পর সে দেখতে পায় পাখি তিনটি আবার নদী থেকে উঠে আসছে। আর তাদের মুখে লাল রঙের কি যেন দেখা দিচ্ছে। আরে, ওই পাখিগুলোর মুখে টমেটোর মতো কিছু দেখা যাচ্ছে। যাই, আমি ওই পাখিগুলোর পিছু পিছু যাই, গিয়ে দেখি তো ওরা কি করে। আজ ওদের কাছ থেকে আমি টমেটো চেয়ে খাবো। বড্ড খিদে পেয়েছে, কতদিন থেকে আমি কিছু খাই না। কালু, তুমি কি আমাকে কিছু খেতে দিবে? আমার যে বড্ড খিদে পেয়েছে। এটা তুই কি বলছিস নাগিন? তোর তো শখ কম নয়। আমরা নদীতে ডুব দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে টমেটো আনবো আর তুই বসে বসে খাবি? যা যা, এখান থেকে চলে যা বলছি। কালুদা, তুমি নাগিনকে এভাবে বলছো কেন? নাগিন তো শুধু একটু টমেটোই খেতে চেয়েছে, তাই বলে তুমি তাকে এভাবে বলবে? বলবো না তো কি করব? তোর যদি এতই মায়া হয় তাহলে তুই খেতে দে তোরটা। এই কথা বলে কালু কাক এবং সুখী পায়রা সেখান থেকে চলে যায়। এরপর টনি নাগিনকে একটি টমেটো খেতে দেয়। এই নাও নাগিন, তুমি এই টমেটোটা খেয়ে তোমার পেট ভরাও। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। এইসব কথা বলে নাগিন সেখান থেকে চলে যায়। আর টমেটোটি খেতে ধরে দেখতে পায় যে টমেটোর ভেতরে অনেকগুলো বীজ রয়েছে। আর এটা দেখে নাগিনের মাথায় একটি বুদ্ধি চলে আসে। এই টমেটোটির ভেতরে তো দেখছি অনেক বীজ। এই বীজগুলো যদি আমি রোপণ করি তাহলে তো এই বীজ থেকে অনেকগুলো ফসল হবে। আর তারপর আমাকে আর কারো কাছ থেকে টমেটো চেয়ে খেতে হবে না। এখন আমি কি করব? নদীতে পেতনির রাজ্যে যাওয়ার রাস্তাটা তো বন্ধ হয়ে গেছে। আর সেখানে না যেতে পারলে তো আমি টমেটো নিয়ে আসতে পারবো না। আর এইদিকে বাজারে তো টমেটোর দাম অনেক বেশি। টমেটো বিক্রি করতে না পারলে তো আমি টুকির চিকিৎসা করতে পারবো না। মেয়েটা অসুস্থ হয়ে যে বিছানায় পড়ে আছে। মা হয়ে মেয়ের কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। কি হয়েছে টুনি পাখি, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? নাগিন, তোমাকে আর দুঃখের কথা কি বলবো, আমার সংসারে যে অনেক অভাব। এরপর টুনি পাখি নাগিনকে সব কথা খুলে বলে। আর টুনি সব কথা শুনে নাগিন বলতে থাকে, ও আচ্ছা, এই ব্যাপার, আমি তোমাকে সাহায্য করব। একদিন তুমি আমার বিপদে আমাকে সাহায্য করেছিলে। আজ তুমি যখন বিপদে পড়েছো তখন আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। এইসব তুমি কি বলছো নাগিন? তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? তুমি আমাকে সেই দিন যে টমেটোটি দিয়েছিলে, আমি সেখান থেকে বীজ রোপণ করেছিলাম। আর আমার টমেটো গাছে অনেকগুলো টমেটো ধরেছে। আর আমি সেখান থেকেই তো টমেটো বিক্রি করে সংসার চালাই। এখন যে টমেটোর অনেক দাম, তুমি আমার গাছ থেকে কিছু টমেটো নিয়ে যাও। এই কথা বলে নাগিন টুনিকে এক ঝুড়ি টমেটো দেয়। এই নাও টমেটো, তুমি এই টমেটোগুলো বাজারে বিক্রি করে তোমার মেয়ের চিকিৎসা করাও। তোমাকে যে অনেক ধন্যবাদ নাগিন, আমাকে সাহায্য করার জন্য। টমেটো নিয়ে যাও, টমেটো, একদম টসটসে টমেটো। টমেটো নিয়ে যাও, টমেটো। এই টুনি, এই এই টমেটো কত করে রে?
টমেটো কত করে কিলো? তোতা দাদা, 1 কিলো টমেটো 500 টাকা। এত দামি টমেটো? হ্যাঁ তোতা দাদা, এগুলো দামি টমেটো, আর আমি তোমাকে এগুলো সস্তা দামে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, 1 কিলো টমেটো দে দেখি। এরপর টমেটো নিয়ে তোতা সেখান থেকে চলে যায়, আর দেখতে দেখতেই টনির সব টমেটো বিক্রি হয়ে যায়। আর টমেটো বিক্রি করা টাকা দিয়ে টনি টুকির চিকিৎসা করায়, আর টুকি একদম সুস্থ হয়ে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর টনি রোপণ করা টমেটো গাছে অনেক টমেটো ধরে। মা, ও মা, দেখেছো আমাদের টমেটো গাছে কতগুলো টমেটো ধরেছে? হ্যাঁ রে মা, দেখছি। আমি টমেটোগুলো তুলে বাজারে নিয়ে যাচ্ছি, তুই বাড়িতেই থাক, কেমন? ঠিক আছে মা, তুমি টমেটোগুলো নিয়ে বাজারে যাও, আমি বাড়িতেই আছি। টনি তার গাছের টমেটোগুলো তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে। সেটা কালু কাক এবং সুখী পায়রা দেখে ফেলে, এবং কালু কাক সুখী পায়রাকে বলতে থাকে, কালু দাদা, তুমি দেখেছো টনি কতগুলো টমেটো বাজারে নিয়ে গেল? সেটা তো আমারও প্রশ্ন পায়রা, চল তো ওর পিছু পিছু গিয়ে দেখি। কি রে টুনি, তুই এতগুলো টমেটো কোথায় পেলি? তোর বাড়িতে তো কোনো টমেটো গাছ ছিল না। দাদা, আমার বাড়িতে তো কোনো টমেটো গাছ ছিল না, কিন্তু এখন আছে। তুই কিভাবে টমেটো গাছ পেলি? এরপর টুনি কালু কাককে সবকিছু খুলে বলে, আর সব শুনে কালু কাক মনে মনে বলতে থাকে, ওই নাগিন টুনিকে টমেটো দিয়েছিল, তাহলে তো আমাদেরকেও সেই নাগিনের কাছে যেতে হচ্ছে। নাগিন, আমাকে সাহায্য করো দয়া করে, আমরা যে খুব বিপদে পড়েছি। এ কি কালু, তুমি? কিন্তু আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ তুমি একটা অসৎ পাখি। তুমি কাউকে সাহায্য করো না, যাও, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। নাগিন, আমাদের ভুল হয়ে গেছে, সেদিন তোমাকে সাহায্য করা আমাদের উচিত ছিল, কিন্তু আমরা করিনি। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আর কখনো এমন ভুল করব না, আমি তোমাকে কথা দিচ্ছি। হ্যাঁ নাগিন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, এখন থেকে আমরা একে অপরের বন্ধু। সত্যি বলছো? তোমরা আমার বন্ধু হবে? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি তোমাদের ক্ষমা করে দিলাম। বলো, তোমাদের কি সাহায্যের প্রয়োজন? বেশি কিছু না নাগিন বন্ধু, তুমি শুধু আমাদের কিছু টমেটো দাও, তাই হবে। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের টমেটো দিচ্ছি, আর টমেটোর গাছও দিচ্ছি। তোমরা সেই টমেটোর গাছ নিয়ে গিয়ে বাড়িতে রোপণ করো, তারপর থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এরপর নাগিন কালু কাক এবং সুখী পায়রাকে কিছু টমেটো আর টমেটোর গাছ দিয়ে দেয়, আর তারা সেগুলো তাদের বাড়িতে রোপণ করে সুখে দিন কাটাতে থাকে। মাধবপুর গ্রামে মিনতি তার দুই নাতনি শিলা ও দীপার সাথে থাকতো। মিনতি তার দুই নাতনিকে অনেক ভালোবাসতো। শিলা দীপাকে তেমন একটা পছন্দ করতো না, কেননা দীপা দেখতে ততটা সুন্দর ছিল না। শিলা সব সময় রূপচর্চা করত, আর দীপা তার ঠাকুমার কাজে সাহায্য করত। কি রে শিলা, মুখে এসব কি মেখেছিস? হ্যাঁ, সারাদিন শুধু মুখে ছাইপাশ লাগাস, একটু কাজ করলেও তো হয়। ঠাকুমা, এটাকে রূপচর্চা বলে, বুঝলে? আর আমি মুখে মোটেও ছাইপাশ লাগাইনি, এটা হলো বেসন, বুঝলে? তুমি ওইসব বুঝবে না, আর আমি ওসব কাজবাজ করতে পারবো না। কাজ করলে আমার ত্বক নষ্ট হয়ে যাবে। কাজ করার জন্য তো তোমার আদরের নাতনি দীপা রয়েছে। তোর সাথে আমার কথা বলাই ভুল হয়েছে, তুই কর তোর রূপচর্চা। দীপা, এ দীপা, কোথায় গেলি রে? ঠাকুমা, ডাকছিলে আমায়? কি হয়েছে বলো? এ কি দিদি ভাই, মুখে কালি লেগে আছে তো। ওসব কিছু না ঠাকুমা, আসলে রান্না করলাম তো, তাই বুঝি কালি লেগে গেছে। তোর মুখের সাথে তো কালিই মানায়, ভালোই লাগছে তোকে। তোর মতো এত আনস্মার্ট কালো মেয়ে
কি করে যে আমার বোন হয় ভেবেই পারি না। শিলা, একদম বাজে কথা বলবি না বুঝলি? ওর মতো লক্ষ্মীমন্ত মেয়ে আর একটাও হয় না। ঠাকুমা, তুমি বোনকে এভাবে বলো না। আসলেই তো বোন দেখতে কত সুন্দর, কত স্মার্ট। হয়েছে হয়েছে, থাক, আমি জানি যে আমি সুন্দর, তোকে বলতে হবে না। এরপর শিলা রাগ করে সেখান থেকে চলে যায়। আর এভাবেই তাদের দিন কাটতে লাগলো। দীপা তার ঠাকুমার সাথে জমির কাজ করত। তাদের এক টুকরো জমি ছিল, যেখানে দীপা আর মিনতি চাষাবাদ করত, আর তাই দিয়ে তাদের সংসার চলতো। একদিন শিলা তার ঠাকুমাকে এসে বলে, ঠাকুমা, আমি একজনকে পছন্দ করি আর তাকেই বিয়ে করতে চাই। আমি আর এই ভাঙাচোরা বাড়িতে থাকতে পারবো না। তার মধ্যে এই দিবার মতো একটা অসুন্দর মেয়ে আমার বাড়িতে আছে। আমি আর এখানে থাকতে পারবো না। মাথায় তো চুল নেই, অসুন্দর দেখতে। তাই আমি ঠিক করেছি আমি আজকেই চলে যাব। এসব কি বলছিস? দীপা তোর বড় দিদি। বড় দিদি বিয়ে না করতে তুই বিয়ে করবি কি করে? হ্যাঁ, আমি বিয়ে করব, আর আমি জানি ওর কখনো বিয়ে হবে না। কে করবে ওকে বিয়ে? আর ওর জন্য কি আমি কুমারী হয়ে থাকবো নাকি? পারবো না, আমি এক্ষুনি চলে যাব। আর অশোক অনেক ধনী, আমি ওর কাছে অনেক সুখে থাকবো। এই বলে শিলা সেখান থেকে চলে যায়। আর দীপা এসব কথা শুনতে পায়। সব শুনে দীপার খুব কষ্ট লাগে, আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। দীপা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে আসে আর বলে, আমি যে কেন জন্ম নিয়েছিলাম, আমার জন্যই বোনের এত সমস্যা। আমি আর বাঁচতে চাই না। হ্যাঁ, আমি যদি না থাকি তাহলে আর কোনো সমস্যাই হবে না। এই বলে দীপা হাঁটতে থাকে। আর হঠাৎ করে সে একটা নদী দেখতে পায়। আর নদীর কাছে এসে যেই না দীপা নদীতে ঝাঁপ দিতে যাবে, ঠিক তখনই সেখানে এক ভৈরবী মাতা এসে দীপাকে আটকায়। আর দীপা বেঁচে যায়। কি ব্যাপার, মরতে চেয়েছিলে কেন তুমি? কি হয়েছে বলো তো আমাকে। এরপর দীপা ভৈরবী মাকে সব কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মায়ের মনে অনেক মায়া হয়। তুমি অনেক ভালো, আর তুমি অসুন্দর, এতে তো তোমার কোনো দোষ নেই। তুমি ভেবো না, আমি তোমাকে সাহায্য করব। এই নাও এই বীজটি। এই বীজ কিন্তু বড়ই অদ্ভুত। তুমি যদি একদিনের মধ্যে এই বীজটা রোপণ করো, তাহলে তা থেকে একটি কচু গাছ বের হবে। আর সেই কচু গাছে ধরা থাকবে অনেক আনারস। এ কি বলছেন আপনি? কচু গাছে আনারস? এ তো বড়ই আশ্চর্য। এ কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব। আমি 30 বছর কষ্ট করে এই বীজ উপার্জন করেছি। এই বীজ খুব অদ্ভুত করেই তৈরি করেছি। আমি মন স্থির করেছিলাম যে এই বীজ কোনো ভালো মনের মানুষকে দেব। তুমি অনেক ভালো মনের মানুষ, তাই এই বীজ আমি তোমাকেই দিলাম। শোনো, তুমি যদি খালি পেটে এই অদ্ভুত গাছের আনারসের রস খাও, তাহলে তুমি অনেকটা সুন্দর হবে। আর আনারসের রস খাওয়ার সাথে তোমার মধ্যে এক অদ্ভুত শক্তি কাজ করবে। তখন তুমি যা ছুবে তাই সোনা হয়ে যাবে। এবার তুমি তোমার ঠাকুমার কাছে ফিরে যাও। এই বলে দীপা খুশি মনে বীজটি নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি ফিরে দীপা ঠাকুমাকে সব খুলে বলে, আর সব শুনে ঠাকুমাও ভীষণ খুশি হয়। এরপর তারা দুজনে মিলে তাদের বাড়ির উঠোনে বীজটি রোপণ করে। আর একদিন পরে একটি চারা বের হয়, আর সেখানে আনারস ধরা ছিল। এই দেখে তো তারা দুজন ভীষণ খুশি হয়। তারপর দীপা ভৈরবী মায়ের কথা মতো আনারসের শরবত খায়, আর সঙ্গে সঙ্গে সে আগের থেকে অনেকটা সুন্দরী হয়। ঠাকুমা, তুমি একটি কলসি নিয়ে এসো, আমি একটি কলসি ছোবো। এরপর তার ঠাকুমা একটি কলসি এনে দেয়।
এবং তার ছোঁয়ার সাথে সাথে তা সোনা হয়ে যায়। আর তা দেখে তারা দুজনে অনেক খুশি হয়। আর এভাবেই তাদের উন্নতি হতে থাকে। আর দীপাও অনেক সুন্দরী হয়ে যায়। দীপা সুন্দরী হওয়া আর সোনার কথা শিলা জেনে যায়। আর শিলা একদিন দীপার কাছে যায়। তোর কাছে নাকি অদ্ভুত একটা আনারস গাছ আছে, আমাকে সে আনারসের রস খেতে দে। দীপা সরল মনে তার বোন শিলাকে আনারস দেয়। শোন বোন, এই আনারস খাওয়ার নিয়ম রয়েছে। ভোরবেলা উঠে, তোর কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই। সুন্দরী হয়েছিস ভালো কথা, কিন্তু জ্ঞান দিতে আসবি না বলে দিলাম। এরপর শিলা আনারস নিয়ে তার বাড়িতে চলে যায়। আর খালি পেটে আনারসের শরবত না খেয়ে ভরা পেটে খায়। আর সঙ্গে সঙ্গে সে কুৎসিত হয়ে যায়। আর তার মাথার চুলও গায়েব হয়ে যায়। এ দেখে শিলা তো কাঁদতে শুরু করে। হায় হায় হায়, এ কি হয়ে গেল? আমি তো আগেই সুন্দর ছিলাম, এখন তো একদম কুৎসিত হয়ে গেলাম। আমাকে তো দিদি বলেছিল যে কিছু নিয়ম রয়েছে, আমি কেন শুনলাম না? আজ নিয়ম না শোনার জন্য আমার এই অবস্থা হয়েছে। বেশি লোভ করতে গিয়ে আমি সুন্দর থেকে আরো অসুন্দর হয়ে গেলাম। আজ একটা ব্যাপার জানার জন্য ওদের সবাইকে আমি ডেকেছি। তোরা তো পৃথিবীর বিভিন্ন রাজ্যে থাকিস। আচ্ছা বল তো, পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে কোথায় পাওয়া যাবে? আমি বিবাহ করব বলে ঠিক করেছি। এ তো খুব আনন্দের বিষয় রাজামশাই। তবে আমার জানা মতে পৃথিবীতে সব থেকে সুন্দর মেয়ে শুধু পরীরাজ্যেই আছে। আর সেই মেয়েটি হলো রানীপুরীর মেয়ে রূপালী পরী। তুই ঠিক বলছিস তো শাকচুন্নি? তাহলে তোরা বিয়ের ব্যবস্থা কর, আয়োজন কর। আমি ওই রূপালী পরীকেই বিয়ে করব। আর হ্যাঁ, এখন থেকে শুরু করে বিয়ের অষ্টমঙ্গলা অবধি তোরা এই রাক্ষস রাজ্যেই থাকবি আর আমার সাথে আনন্দ করবি। রাক্ষস রাজার আদেশে রাক্ষসের বিয়ের আয়োজন করে। আর এইদিকে রাক্ষস রাজা ভাবতে থাকে কিভাবে শক্তিশালী রানীপরীর কন্যাকে পরীরাজ্য থেকে তুলে নিয়ে আসবে। এইদিকে রানীপরী পরীরাজ্যের শান্তির জন্য জগদ্ধাত্রী পুজো করার উদ্দেশ্যে চাঁদের দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মা রূপালী পরী, আজ যে আমি চাঁদের রাজ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়ব। আর জগদ্ধাত্রী পুজো শেষ করেই আবার ফিরে আসব। এই পুজো না করলে যে দেবী আমাদের উপর অসন্তুষ্ট হবেন আর পরিরাজ্যকে ভস্ম করে দিবেন। যাই হোক, তুই নিজের খেয়াল রাখিস আর সাবধানে থাকিস মা। আর এই পরিরাজ্যটিকে দেখে রাখিস, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। এসব কথা বলে রানী পরী চাঁদের দেশে রওনা দেয়। আর রাক্ষসরাজ এসব তার জাদুর জলের থালায় দেখছিল। এটাই সুযোগ। রানীপরী তো পরিরাজ্য থেকে বেরিয়ে পড়লো, এর মধ্যে এই কাজটা সেরে ফেলতে হবে আমাকে। এসব চিন্তা করে রাক্ষসরাজ পরিরাজ্যে যায় এবং রূপালী পরীকে বন্দি করে। আর তখনই সেখানে পরিরাজ্যের অনিতা পরী চলে আসে। এই শয়তান রাক্ষসরাজ, তোর তো সাহস কম নয়। তুই এসেছিস পরিরাজ্যে রূপালী পরীকে বন্দি করতে। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এইসব কথা বলে অনিতা পরী রাক্ষসরাজের সামনে বাধা হয়ে দাঁড়ায়। আর রাক্ষসরাজ রেগে গিয়ে তার জাদু শক্তি দিয়ে অনিতা পরীকে আহত করে। আর রাক্ষসরাজ রূপালী পরীকে তুলে নিয়ে যায়। আর কয়েকদিন পরেই রানী পরী তার পরিরাজ্যে ফিরে আসে। আপনি ফিরেছেন রানীমা, আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। এদিকে যে সর্বনাশ হয়ে গেছে। আপনি চলে যাওয়ার পর রাক্ষসরাজ এসে রূপালী পরীকে তুলে নিয়ে গেছে। আমি বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু রাক্ষসরাজ আমাকে আহত করে রূপালী পরীকে তুলে নিয়ে গিয়েছে। এই দেখুন রানী পরী, আমার শরীরে কতগুলো ক্ষত এখনো রয়ে গেছে। ওই রাক্ষসরাজের এত বড় সাহস, আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। ওই রাক্ষসরাজকে এবার আমি উচিত শিক্ষা দিব, কিন্তু আমার মেয়েকে কোথায় বন্দি করে রেখেছে সেটাই আমাকে আগে জানতে হবে। এরপর রানী পরী রূপালী পরীকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে
এবং একে একে সকল রাক্ষসদের গুহায় গিয়ে রূপালী পরীকে খুঁজতে থাকে। কি কাণ্ড, আমার মেয়ে তো কোনো রাক্ষসের গুহাতেই নেই, এমনকি কোনো রাক্ষসীও তাদের গুহাতে নেই। কোথায় গেছে সকলে? এবার আমি আমার কন্যাকে কোথায় খুঁজে পাবো? কোথায় আছে যে আমার কন্যা? এসব কথা বলতে বলতে রানীপরীর চোখ দিয়ে জল বেরিয়ে আসে এবং রানীপরী চোখের জল মুছতে মুছতে গুহা থেকে বাহিরে বের হয়ে আসে এবং সে অস্থির হয়ে আকাশে উঠতে থাকে। আর হঠাৎই রানীপরী একটি শাকচুন্নিকে দেখতে পায়, যে রানীপরী যে শাকচুন্নি তার ঝুড়িতে করে কিছু যেন একটি নিয়ে যাচ্ছে। আর এটা দেখে রানীপরী শাকচুন্নিটির কাছে যায়। এই শাকচুন্নি, বল তোর রাক্ষসরাজ কোথায়? বল আমাকে, তোদের রাক্ষসরাজ কেন আমার কন্যাকে তুলে নিয়ে গেছে আর কোথায় রেখেছে? নয়তো তোর প্রাণ আমি আজকে কেড়ে নিব। না না রানীপরী, তুমি আমার কোনো ক্ষতি করো না। আসলে রাক্ষসরাজ রাক্ষসপুরীতে আছে, আর সেখানেই সকল রাক্ষসীরা রাক্ষসরাজের সাথে আছে। আর আমি এসেছিলাম রাক্ষসরাজের জন্য গায়ে হলুদের হলুদ নিতে। আসলে রাক্ষস রাজ্যে তো আর হলুদ নেই। রাক্ষস রাজ্যে আপনার মেয়েকে বিবাহ করবেন। কি? ওই শয়তান রাক্ষস রাজের এত বড় সাহস, সে আমার মেয়েকে কিনা বিবাহ করবে? তাহলে আর দেরি না করে এখনই বল, আমার মেয়ে কোথায় আছে? এক্ষুনি বল, নয়তো আজ তোর রক্ষে নেই। বলছি, এক্ষুনি বলছি রানীপরী। আসলে রাক্ষস রাজ রূপালী পরীকে তিব্বত পাহাড়ের চূড়ায় একটি কলা গাছের ভেতরে রেখেছে, যেন সেখান থেকে রূপালী পরী পালিয়ে যেতে না পারে। আর রূপালী পরী এখনো সেখানেই বন্দী আছে। গায়ে হলুদের সময় রাক্ষসরাজ গিয়ে রূপালী পরীকে সেখান থেকে নিয়ে আসবেন। তার আগেই আমি আমার কন্যাকে মুক্ত করে নিয়ে আসব আর রাক্ষসরাজকে উচিত শিক্ষা দিব। এরপর রানীপরী তিব্বত পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য রওনা দেয়। আর এইদিকে শাকচুন্নিটি রাক্ষসরাজকে খবর দেওয়ার জন্য রাক্ষসপুরীতে যায়। আর ততক্ষণে রানীপরী কলাগাছের কাছে যায়। কি মুশকিল, বন্দিপরী ও কলাগাছ, কোন কলাগাছের মধ্যে আমার মেয়ে আছে? এখন আমি খুঁজবো কিভাবে? এ তো দেখছি আরেক বিপদ হলো। আরে এত কিছু ভাবছো কেন? তোমার কন্যা আমার মধ্যে বন্দি আছে। আমায় কেটে ফেললে তবেই তুমি তোমার মেয়েকে উদ্ধার করতে পারবে। না না, তুমি ওর কথা শোনো না। তোমার কন্যা আমার মাঝে বন্দি আছে। তাড়াতাড়ি উদ্ধার করো তোমার কন্যাকে। না না, তুমি ওর কথা বিশ্বাস করো না। ও তোমাকে বোকা বানাতে চাচ্ছে। আর তোমাকে সাহায্য করতেই আমি আগে তোমাকে সবটা বললাম। চুপ করো তোমরা আর নিজেকে সত্যবাদী দেখাতে এসো না। আমি নিজেই খুঁজে নিব আমার মেয়ে কোন কলা গাছের মধ্যে আছে। এরপর রানীপরী দুই কলা গাছের দিকেই ভালোভাবে দেখতে থাকে এবং সে দেখতে পায় একটি কলা গাছ স্বাভাবিকভাবে থাকলেও আরেকটি কলা গাছ ভাসমান ভাবে আছে। আর এটা দেখে রানীপরী মনে মনে ভাবতে থাকে, এ কেমন কলা গাছ? এ তো দেখছি ভাসমান কলা গাছ। তার মানে এটাই মিথ্যুক কলা গাছ, আর এটাই জাদুকরের তৈরি। তার মানে নিশ্চয়ই এই স্বাভাবিক কলা গাছের মধ্যেই আমার মেয়ে আছে। এসব কথা ভাবতে ভাবতে রানীপরী একটি তলোয়ার নিয়ে আসে। এই তো, এখন এই তলোয়ারটি দিয়ে আমাকে কেটে ফেলো আর তোমার মেয়েকে উদ্ধার করো। ভাসমান কলা গাছের কথা শেষ হতে না হতেই স্বাভাবিক কলা গাছটিকে তার তলোয়ারটি দিয়ে কেটে ফেলে। সেখান থেকে রূপালী পরী বেরিয়ে আসে। আর ঠিক তখনই সেখানে রাক্ষসরা চলে আসে। রানীপরী, তুই এখান অব্দি চলে এসেছিস আর আমার রূপালীকে উদ্ধারও করে নিয়েছিস। তবে শুনে রাখ, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আর আমি তোর চোখের সামনে দিয়ে তোর মেয়েকে তুলে নিয়ে যাব আমার রাক্ষসপুরীতে, আর আমি ওকে বিবাহ করব। তোর সেই স্বাদ আর কখনো পূরণ হবে না রাক্ষসরাজ, কারণ এবার আমার মা আমার সাথে আছে। এবার আর তুই আমাকে বন্দি করতে পারবি না শয়তান রাক্ষসরাজ। এবার আমরা দুই মা মেয়ে মিলে তোকে ভস্ম করে দিব। রূপালীর কথা শেষ হতে না হতেই সেখানে রাক্ষসী আর শাকচুন্নিরা চলে আসে। রাক্ষসরাজ তখন অট্টহাসি দিয়ে বলতে থাকে, যে দেখ, আমার উত্তর শরীরটা চলে এসেছে। তোর সাথে যদি তোর মা থাকে
তাহলে আমার সাথেও আমার বন্ধুরা আছে, আর তোরা আমার কিচ্ছু করতে পারবি না। রাক্ষস রাজের এমন দম্ভ মুহূর্তের মধ্যে ভেঙে যায়, কারণ রানী পরী এবং রূপালী পরী একে একে সকল রাক্ষসী এবং শাকচুন্নিদেরকে ভস্ম করে দেয়, সাথে রাক্ষস রাজকেও ভস্ম করে দেয়। যাক, এবার আমাদের শত্রুরা শেষ হয়ে গেছে। চলো মা, এবার আমরা পরিরাজ্যে ফিরে যাই। এরপর রানী পরী এবং রূপালী পরী পরিরাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়।